গুড মর্নিং সবাইকে। আজকে আমরা হোয়াইট প্রসেসিং টেকনোলজি 1 এর কালারেশনে প্রবেশ করছি। টুডেস লেকচার ইজ অন বেসিস অফ দ্য ইন্ট্রোডাকশন টু দ্য ডাইং। ইন্ট্রোডাকশন টু ডাইং সম্পর্কে আজকে জানবো, বা ইন্ট্রোডাকশন টু কালারেশন সম্পর্কে জানবো। এতদিন ধরে আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে প্রি ট্রিটমেন্ট, আজকে সেটার ডাইং। শুরু করি চলো। হোয়াইট প্রসেসিং পড়ার মূল উদ্দেশ্য আমাদের, যাই হোক, তো প্রথমেই আমাদের জানা দরকার হোয়াট ইজ ডাইং। Dyeing is the process of adding color to the textile product like fiber, yarn and fabrics. টেক্সটাইল প্রোডাক্ট সমূহ, যে সমস্ত টেক্সটাইল প্রোডাক্ট রয়েছে সেগুলোতে কালার অ্যাড করাটাই হচ্ছে ডাইং, সেটাকে আমরা ডাইং বলতেছি। ইয়ার্নস এন্ড ফ্যাব্রিক্স। ওকে, ফাইবার হতে পারে, ফাইবারও ডাইং করা যেতে পারে, ইয়ার্নে করা যেতে পারে, ফেব্রিকে করা যেতে পারে, গার্মেন্টসও হয়ে যেতে পারে। তোমরা এখানে গার্মেন্টস অ্যাড করে নিবা। Dyeing is normally done in a special solution containing dyes and particular chemical material. আমরা কম বেশি জানি যে সেটার সাথে একটা সলিউশনের ডাই থাকতেছে, সেখানে কিছু কেমিক্যাল থাকতেছে, তারপর আমরা ডাইং করছি। After dyeing, the molecules have uncut chemical bond with the fiber. এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে আনকাট কেমিক্যাল বন্ড উইথ দ্য ফাইবার। কোন একটা ডাই কোন একটা ফাইবারের সাথে যত বেশি বন্ধন গঠন করবে, যত শক্তিশালী বন্ধন গঠন করবে, সেই ফাইবার এই কালারটা সেই ফেব্রিক থেকে তত কম উঠে যাবে। আমরা দেখি না অনেক সময় বাজার থেকে ফেব্রিক নিয়ে এসে ধুয়ে দিলে কালার চলে যায়, তার মানে সেখানে যে ফাইবার এবং কালারের যে বন্ডিংটা সেটা কম হয়েছে। The temperature and time controlling are two key factors in dye. এখানে দুটো ফ্যাক্টর রয়েছে। একটা হচ্ছে টেম্পারেচার, কততে টেম্পারেচার অর্থাৎ কততে হলে ভিতরে প্রবেশ করবে, এন্ড টাইম, এবং কতক্ষণ সময় ধরে সময় নিবে সে ডাইংটা হতে ইন ডাইং। সো এই যদি ডাই সলিউশন বলি, ডাই সলিউশনে কি কি থাকে? ডাইস থাকে, ডাইসের সাথে আর কিছু কেমিক্যাল থাকে যেমন লেভেলিং এজেন্ট, ওয়েটিং এজেন্ট, সিকোয়েস্টারিং এজেন্ট, রিটার্ডেন্ট এজেন্ট, এগুলো থাকে। এগুলোর সাথে যখন আমরা ফেব্রিকটা দেই তখন ফেব্রিকটা ডাইং হয়ে যায়। ডাইড কালারটা ফেব্রিকের ভিতরে প্রবেশ করে, কালারটা ফেব্রিকের ভিতরে প্রবেশ করে ফাইবারের সাথে বন্ড গঠন করে। এখানে এক একটা ডাই আছে, তাদের মেকানিজমটা এক এক রকম। বন্ধন গঠনের প্রথম কথা হচ্ছে ডাই সলিউশন থেকে ডাই পার্টিকেল গুলোকে ফেব্রিকের ভিতরে প্রবেশ করতে হবে এবং ফাইবারের সাথে বন্ড করতে হবে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা বলতেছি কালারেশন বা ডাইং। এবং এটার জন্য প্যারামিটারস হচ্ছে টেম্পারেচার, টাইম, পিএইচ, আরো কিছু প্যারামিটারস আছে, সেগুলো আমরা আলোচনা করব। তাহলে নরমালি ডাইং বলতে আমরা যেটা বুঝতেছি সেটা হচ্ছে কি, নরমাল ডাইংটা হচ্ছে টেক্সটাইল মেটেরিয়ালে কালার যোগ করাটাই হচ্ছে, বা কালার করাটাই হচ্ছে ডাইং। তাহলে ডাই পার্টিকেল গুলো ফেব্রিকের ভিতরে প্রবেশ করে ফেব্রিকের সাথে বন্ধন গঠন করে। আশা করি ক্লিয়ার ডাইং কি সে সম্পর্কে সবাই। এরপরে পরবর্তীতে আমাদের, তাহলে এবার ডাই কি, যে ম্যাটেরিয়ালটা সলিউশন থেকে ফেব্রিকের ভিতরে প্রবেশ করছে এবং কালার শো করছে, তাহলে ডাই কি জিনিস? বলা হচ্ছে ডাইস ইউজুয়ালি কালার্ড অর্গানিক কম্পাউন্ড হতে পারে, অর মিক্সার, অথবা অনেকগুলো কম্পাউন্ডের মিক্সার হতে পারে, that may be used to give color to a substrate, যেটা একটা সাবস্ট্রেটে, অর্থাৎ সেটা হতে পারে ফুড, ফেব্রিক, টেক্সটাইল, পেপার, প্লাস্টিক, লেদার, ইঙ্ক ইত্যাদি ইত্যাদি, যেটা কিনা কি করছে টেক্সটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। দেখো এখানে দুটো কথা, একটা কালার এন্ড একটা ডাই। তো ডাই হতে গেলে যেটা দরকার হয়ে থাকে সেটা হচ্ছে, সবাই তো কালার শো করতে পারে, হ্যাভিং রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে যে যখন এই কালারেন্ট ম্যাটেরিয়াল গুলো, সেগুলো কি অর্গানিক কম্পাউন্ড ওর মিক্সার, এই কালারেন্ট ম্যাটেরিয়াল গুলো যখন কোনো সাবস্ট্রেটের উপর কালার শো করতে পারে তখন সেটাকে কালারেন্ট বলছি, আর যখন সেটা টেক্সটাইল ম্যাটেরিয়ালে কালার শো করতে পারে তখন সেটাকে আমরা ডাই বলছি। এবং তাদের কি থাকছে, হ্যাভিং রেসিস্ট্যান্স টু নর্মাল লন্ড্রি অর ক্লিনিং প্রসিডিউর, স্টেবিলিটি টু দ্য লাইট। তো তাদের একটা বৈশিষ্ট্য খুবই দরকার, সেটা হচ্ছে আমরা যখন লন্ড্রি করব বা ধুয়ে ফেলবো, ওয়াশ করব, তখন যেন আমাদের স্যাম্পলটার কালারটা উঠে না যায়। এই যে রেসিস্ট্যান্স প্রপার্টিসটা তো থাকতে হবে, এবং স্টেবিলিটি অফ লাইট টু লাইট, এবং সূর্যের আলোর প্রভাবে যেন সে ফেডেড হয়ে না যায়, জ্বলে না যায়, চলে না যায়, সেই প্রভাবটা থাকতে হবে। লাইটের প্রভাব কিরকম হয়? ওই যে কাকতারুয়া তোমরা দেখেছো, পুরাতন জামা কাপড় দিয়ে যে আমরা কাকতারুয়া বানিয়ে রাখি, তখন সেটা কি হয় যে তার জামার উপরের যে কালারটা সেটা আরো বেশি প্রন হয়ে যায়, আরো বেশি নষ্ট হয়ে যায়।
তাহলে কি হচ্ছে, ডাই কি জিনিস বা কালারেন্ট কি জিনিস? কালারেন্ট হচ্ছে অর্গানিক কম্পাউন্ড ও মিক্সচার অফ অর্গানিক কম্পাউন্ড যারা কিনা কোনো সাবস্ট্রেট, যেমন সেটা হতে পারে ফুড, ফেব্রিক, টেক্সটাইল, ক্লথ, প্লাস্টিক, এগুলোতে কালার শো করতে পারে এবং যাদের রেসিস্টেন্স রয়েছে, ধুইলে চলে যাবে না, নরমাল লান্ড্রি এন্ড ক্লিনজিং এন্ড স্টেবিলিটি ওয়াইড, এবং সূর্যের আলোর প্রভাবে কিছু হবে না। এখন টেক্সটাইল সাবস্টেন্সে যে সমস্ত কালার শো করতে পারে, সেই সমস্ত সাবস্টেন্সকে আমরা ডাই বলছি। A dye is usually color organic compound with hexachroma and chromophore as a major part. তাহলে একটা ডাইসের দুটো মেজর পার্ট থাকছে, একটা হচ্ছে ক্রোমোফোর হচ্ছে মেইন পার্ট, এবং তার সাথে সাবস্টেন্স বা অক্সিলারি পার্ট হিসেবে থাকছে অক্সোক্রোম, বা সহায়ক হিসেবে থাকছে অক্সোক্রোম। তাহলে কি কি থাকছে? এক হচ্ছে তার ক্রোমোফোর, দুই হচ্ছে তার অক্সোক্রোম। যেমন সিআই রিঅ্যাক্টিভ রেড 1, এটা একটা ডাইয়ের নাম। ওকে, এখানে আমরা যদি দেখি, এখানে আমাদের গ্রুপ রয়েছে, রিঅ্যাক্টিভ গ্রুপ রয়েছে, তারপর আমাদের ক্রোমোফোর গ্রুপ রয়েছে, সলিবুলাইজিং গ্রুপ রয়েছে, ওকে, লিভিং গ্রুপ রয়েছে সিএল, এগুলো সলিবুলাইজিং গ্রুপ, বন্ডিং গ্রুপ রয়েছে এনএইচ। ওকে, দেখছি আমরা। তাহলে ডাই আমরা বুঝেছি যা কিনা টেক্সটাইল ম্যাটেরিয়ালের উপর কালার শো করতে পারে। নেক্সট, হিস্টোরি অফ ডাইং বা ডাইস যদি বলে থাকি, এটা আসলে অনেক আগে থেকে শুরু হয়েছে। এটা বিভিন্ন জন বিভিন্ন রকম ধারণা করা হয়। বলা হচ্ছে যে প্রায় 26 শতক বিফোর ক্রাইস্ট বিসি থেকে চীনাতে শুরু হয়, 1750 বিসি 15তে উল ডাইং শুরু হয়েছিল রোমে। অর্থাৎ প্রথমের দিকে তো মানুষ কি একদিনে তো সব আবিষ্কার হয় না, গাছের ছাল বাকল পড়েছিল, তারপর তন্তু আবিষ্কার হলো, তারপর ফেব্রিক আবিষ্কার হলো, তারপর সেগুলোকে কালার করার প্রয়োজনীয়তা দেখা দিল। তখন থেকে ঠিক এভাবে আস্তে আস্তে চলে আসছে মডার্ন সেঞ্চুরিতে। এবং এখন সবচেয়ে বেশি যখন পার্কিন সাহেব, আমরা সিনথেটিক ডাইয়ের যিনি জনক, সিনথেটিক ডাই উৎপন্ন করলেন উইলিয়াম হেনরি পার্কিন, ঠিক আছে, তখন থেকে ম্যাভু ব্যাপক সাড়া ফেললো। এর আগে প্রথমের দিকে মার্কেটে ন্যাচারাল ডাই ছিল, ন্যাচারাল ডাইসের প্রচলন ছিল শুরুর দিকে। তখন আমাদের এরকম কোনো ডাইস ছিল না, যেমন ক্রাফট স্টাবিলিজ ইন রোম, রোমে তখন উল ডাইং করা হতো বিভিন্ন প্রকার ন্যাচারাল ম্যাটেরিয়াল দিয়ে। তারপরে সেটা ন্যাচারাল কিছুদিন চললো, কিন্তু ন্যাচারাল ডাইসের যে প্রবলেম সেটা হচ্ছে শেড একই রকম থাকে না, ফেডেড হয়ে যায় সব, বেশিরভাগ ব্রাউনিশ কালার, লাইট কালার পাওয়া যায় না, অর্থাৎ ডার্ক এবং উজ্জ্বল কালার গুলো পাওয়া যায় না। এছাড়াও উঠে চলে যায় এই সমস্ত সমস্যা সমাধানের জন্য পরবর্তীতে, এবং প্রচুর সোর্সের অভাব, অর্থাৎ উৎপাদন সক্ষমতা খুবই কম। পরবর্তীতে তখন এগুলোকে কাটিয়ে ওঠার জন্য উইলিয়াম হেনরি পার্কিন সিনথেটিক ডাই উৎপন্ন করে, ম্যাভিউ। এরপর থেকে আরো বিভিন্ন প্রকার সিনথেটিক ডাই উৎপন্ন হয়ে আজকের এই দিনে, যেমন আমরা এখন অনেক প্রকার রিএক্টিভ ডাই, ডিসপার্স, ডিরেক্ট ইত্যাদি ডাই দেখতেছি। বিভিন্ন প্রকার কোম্পানি প্রতিষ্ঠিত হলো, তারা ডাই উৎপন্ন করলো। যেমন সর্বশেষ যদি আমরা দেখি সিবাক্রন রিএক্টিভ ডাইস ফ্যাক্টরিতে গেলে তোমরা দেখবা। ওকে, এখন আরো আরো ডেভেলপড হয়েছে। তো এখন আসি যে ডাইমলিকুলস আর কালার। তো হোয়াই ডাইমলিকুলস আর কালার, ডাইমলিকুল গুলো কালার শো করে কেন? বলা হচ্ছে ডাইমলিকুলস আর কালার্ড বিকজ দে আর সিলেক্টিভলি এবল টু অ্যাবজর্ব এন্ড রিফ্লেক্ট ইনসিডেন্ট লাইট। দেখো এখানে আলোর প্রতিসরণ এবং প্রতিফলন নিয়ে আমরা বোধহয় জানি। তো আমরা জানি সূর্যের আলোয় 7 রং রয়েছে, সেই 7 রংকে যদি আমরা কোনো প্রিজমের ভিতর দিয়ে পাস করি, সেখান থেকে 7টা রং বের হবে, সেজন্য সেটাকে সাদা দেখা যায়। তো আমরা জানি এটাও যে কোনো একটা বস্তু যখন সবগুলো রং শোষণ করে নেয় তখন সেটাকে কালো দেখায়, এবং কোন একটা বস্তু যখন সবগুলো রং রিফ্লেক্ট করে দেয় তখন সেটাকে সাদা দেখায়। এবং এর মাঝখানে যখন স্পেসিফিক কোনো অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন হবে তখন শুধু আমরা সেই বস্তুটা। তো আমরা অনেক, আমাদের চোখে অনেক বস্তু আছে সাদা, নীল, কালো দেখি, আমরা অনেক প্রকার ফেব্রিক ডাইং করে বিভিন্ন প্রকার কালার করে থাকি। তো এখন কথা হচ্ছে আমরা কেন এটা দেখি? বলা হচ্ছে ডাইমলিকুলস আর কালার্ড বিকজ দে আর সিলেক্টিভলি এবল টু অ্যাবজর্ব এন্ড রিফ্লেক্ট ইনসিডেন্ট লাইট। কি বলছে? দে আর সিলেক্টিভলি এবল absorb and reflect incident light in the visible portion of the electromagnetic spectrum. আমি আশা করছি তোমরা সবাই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা জানো, 380 থেকে, যেটা এখানে আমি দিয়েও দিয়েছি 750 পর্যন্ত। যেমন দেখো 380 থেকে 450 ন্যানোমিটারে হলে ভায়োলেট দেখাবে, 450 থেকে 95 ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ, রেড এটসেট্রা। তো এই যে
ক্রোমোফোর কি করবে, যে ক্রোমোফোর গ্রুপস ইন ডাই মলিকুলার রেসপন্সিবল ফর সিলেক্টিভ অ্যাপ্লিকেশন এন্ড অ্যাবজর্পশন অফ দ্য রিফ্লেকশন। দেখো পাতা সবুজ দেখি কেন, তাহলে পাতায় যে সমস্ত আছে সবগুলো এসে অ্যাবজর্ব হয়, শুধুমাত্র গ্রিনটা রিফ্লেক্ট হয় সেজন্য গ্রিন দেখি। ওকে, অথবা উল্টোটাও হতে পারে যে সবগুলো এসে পড়লো, সবগুলো অ্যাবজর্ব, গ্রিনটা সবুজটা অ্যাবজর্ব হচ্ছে, বাকিগুলো রিফ্লেক্ট হচ্ছে। অর্থাৎ এরকম স্পেসিফিক অ্যাবজর্পশন এবং রিফ্লেকশনের কারণে আমরা স্পেসিফিক কালার দেখি। ওকে, and the exochroma with the chromophore group intensify the color, কালারের যে ব্রাইটনেস বা এটাকে আরো বেশি উজ্জ্বল বা আরো বেশি গাঢ় পুরুত্ব ম্যাচিউর করে তোলে এক্সোক্রোম, বলা যায় ইন্টেন্সিফাই দ্য কালার। সো ডাইমলিকুল গুলো কেন কালার, প্রথমত এখানে একটা ক্রোমোফোর গ্রুপ রয়েছে, সেই ক্রোমোফোর গ্রুপটা কি করে সূর্যের আলোর স্পেসিফিক অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন ঘটায়। তা আমাদের চোখে যেটা রিফ্লেকশন যাবে সেটাই তো আমরা দেখব, তো এই কারণে সে তখন সেই স্পেসিফিক রিফ্লেকশন কালার শো করে। আর যখন সবগুলো কালার শোষণ করে নেয়, কোনো কালার রিফ্লেক্ট হয় না, আমাদের চোখে যায় না, তখন আমরা ব্ল্যাক দেখি। আর যখন সবগুলো কালার যায় তখন আমরা হোয়াইট। ওকে, ডাইমলিকুলস কেন কালার, কেন, তাহলে এবার প্রসঙ্গভাবে চলে আসবো আমরা ক্রোমোফোরটা কি জিনিস। তাহলে যেটা ক্রোমোফোরটা কি ডায়ের ভিতরে রয়েছে, বলা হচ্ছে দ্য নেম ইজ ডিরাইভ ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড ক্রোমা। ক্রোমা মিন্স কালার এন্ড ফোর মিন্স ফেরিন টু বিয়ার। তাহলে যে ব্যক্তি বা যে বস্তু বা যে জিনিস যারা কালার বিয়ার করে তাকে আমরা ক্রোমোফোর বলছি। সো ক্রোমোফোরটা কি, ক্রোমোফোর আর আনস্যাচুরেটেড, কনজুগেটেড হতে পারে, অর্গানিক কম্পাউন্ড ও রেডিক্যাল হতে পারে। দেখো অনেকগুলো কথা বলেছে এখানে, বলা হচ্ছে যে আনস্যাচুরেটেড, কনজুগেটেড হতে পারে, অর্গানিক কম্পাউন্ড ও রেডিক্যাল হতে পারে। আচ্ছা যাই হোক, কি আর রয়েছে তাদের, হ্যাভিং ক্যাপাবল বা হ্যাভিং ক্যাপাবিলিটি অফ ইলেকট্রন ট্রানজিশন হুইচ অ্যাবলস দেম টু। ইলেকট্রন ট্রানজিশন কি তোমাদের হয়তো মনে আছে, যে অরবিটালে লোয়ার উচ্চ শক্তির স্তর থেকে নিম্ন শক্তির স্তরে, নিম্ন শক্তির স্তর থেকে উচ্চ শক্তির স্তরে যায়, এটাকে আমরা ইলেকট্রন ট্রানজিশন বলি। ওকে, তো এখন কি বলছে, এই সমস্ত ফ্রি রেডিক্যাল কম্পাউন্ড যারা কিনা ক্যাপাবল বা ক্যাপাবিলিটি আছে স্পেসিফিক ইলেকট্রন ট্রানজিশনের জন্য, লোয়ার থেকে, এইখানে দেখো আমরা দিয়েছি যে এন থেকে পাই, পাই থেকে এন থেকে সিগমা, পাই থেকে পাই, সিগমা থেকে সিগমা। এই যে একটা থেকে আরেকটা লেভেলে যখন ট্রানজিশন হবে, উপর থেকে নিচ বা নিচ থেকে উপরে, তখন এখানে স্পেসিফিক এনার্জি অ্যাবজর্ব হবে and reflect incident electrochromatic radiation within very narrow band of light. তো এই যে ক্রোমোফোর বলছি যে স্পেসিফিক অ্যাবজর্পশন বা রিফ্লেকশন ঘটাবে, ভালো কথা। এই স্পেসিফিক রিফ্লেকশন বা অ্যাবজর্পশন ক্রোমোফোরটা কিভাবে ঘটাবে, তার যে ইলেকট্রনগুলি রয়েছে এই ইলেকট্রনগুলির যখন ট্রানজেকশন হবে, স্পেসিফিক ট্রানজেকশন হবে, সেটা পাই থেকে সিগমা, পাই ইত্যাদিতে, তখন এই স্পেসিফিক অ্যাবজর্পশনটা হবে। বলা হচ্ছে when visible light hits the chromophore, it is loosely held electron in the unsaturated bonds or conjugated bonds of the chromophore. যখন সূর্যের আলো থেকে আলো এসে পড়বে কোন একটা বস্তুর উপর, সেখানে তখন কি হচ্ছে, সেই ক্রোমোফোর যেটা আমাদের ফেব্রিকে রয়েছে, যেটা গাছের পাতায় রয়েছে বা যে কোনোখানে রয়েছে, যখন আসে পড়বে তখন সেখানকার আনস্যাচুরেটেড বা যে লুজলি হেল্ড ইলেকট্রনটা আছে সেটা কি করবে, স্পেসিফিক অ্যাবজর্পশন ঘটাবে, বা মানে তার ট্রানজিশন হবে উপর থেকে নিচ বা নিচ থেকে উপরে। তো এই ট্রানজিশনের কারণে তখন স্পেসিফিক অ্যাবজর্পশন হবে, then which causes the absorption of certain incident light waves and reflection of the certain light wave, এবং একই সাথে রিফ্লেকশন ঘটাবে। So thus it color bear, for example azonitro, nitroso, carbonyl, এগুলোকে আমরা সাধারণত ক্রোমোফোর গ্রুপ বলে থাকি। তাহলে আবার বলছি, ক্রোমোফোর মানে হচ্ছে, আমরা জানি ডাইসের দুটি অংশ, একটা হচ্ছে ক্রোমোফোর আর একটা হচ্ছে এক্সোক্রোমো। তাহলে ক্রোমোফোরটা কি, ক্রোমোফোরটা একটা আমি যদি বলি যে গ্রিক ওয়ার্ড যেটা ক্রোমা এবং ফেরিন থেকে এসেছে, তার মানে করো কালার টু বিয়ার, অর্থাৎ যে কালার বহন করে। তাহলে এটা কি ধরনের বস্তু, সেটা হচ্ছে আনস্যাচুরেটেড অথবা কনজুগেটেড অর্গানিক কম্পাউন্ড অথবা ফ্রি রেডিক্যাল যাদের স্পেসিফিক ইলেকট্রন ট্রানজিশনের ক্যাপাবিলিটি রয়েছে, যার কারণে কিন্তু আমরা স্পেসিফিক অ্যাবজর্পশন অথবা রিফ্লেকশন ঘটে থাকে। তাহলে যখন সূর্যের আলো এই সমস্ত ক্রোমোফোরের উপর এসে পড়ে, তখন সেই ক্রোমোফোরে অবস্থিত
যে আনস্যাচুরেটেড বন্ডের অর্থাৎ ক্রোমোফোরে অবস্থিত যে বেজোড় ইলেকট্রনটি লুজলি হেল্ড ইলেকট্রনটি রয়েছে সেটা স্পেসিফিক অ্যাবজর্পশন ঘটাবে, অর্থাৎ তার পরিবর্তন হবে, যার কারণে তখন আমাদের স্পেসিফিক অ্যাবজর্পশনটা এবং রিফ্লেকশনটা হবে এবং এই কারণে কালারটা শো করবে। ওকে, এখানে কয়েকটা ক্রোমোফোরের নাম দেওয়া আছে। এটা হলো ক্রোমোফোর যে রেসপন্সিবল ফর কালার। ওকে, what is the objectives of the chromophore? To color the material or matter, color করা, to reduce the energy level। এই যে এনার্জি লেভেল যত রিডিউস হবে তত কিন্তু কালারটা করবে। টু ইনক্রিজ দ্য রিফ্লেকশন, রিফ্লেকশনটা যত বেশি হবে। এই ক্রোমোফোর আবার দুই প্রকার, সেটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্রোমোফোর, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোফোর। নাম শুনে আমরা বুঝতে পারছি। ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোফোর অর্থাৎ যার কালার শো করতে অন্য কারো সহযোগিতার প্রয়োজন হয় না, যে সমস্ত ক্রোমোফোরের এই ধরনের ক্রোমোফোরদের ইন্ডিপেন্ডেন্ট ক্রোমোফোর বলা হচ্ছে। The chromophore group is capable to impart color is non-independent chromophore, যেমন এজোনাইট্রো, নাইট্রোস ইত্যাদি। ডিপেন্ডেন্ট ক্রোমোফোর নাম শুনে বোঝা যাচ্ছে কোনো কিছুর উপর ডিপেন্ড করছে। তাহলে বলা হচ্ছে if more than one chromophore group is required to impart color known as dependent chromophore। যখন একের অধিক ক্রোমোফোরের প্রয়োজন হচ্ছে কালার শো করার জন্য তখন সেটাকে আমরা বলতেছি ডিপেন্ডেন্ট ক্রোমোফোর। যেমন বেনজোন ফেনল সিঙ্গলি অর্থাৎ যখন সে একা থাকে তখন কিন্তু সে কালার শো করতে পারে না, যদিও তার সাথে যা যা লাগে সবগুলোই রয়েছে, বাট যখন দুটো বেনজোন ফেনল একসাথে যুক্ত হচ্ছে তখন কিন্তু তারা বেনজাইল তৈরি করছে, বেনজাইল ফেনল, এবং তখন কিন্তু তারা কালার শো করছে। এই যে নিচের ছবিতে দেখো। তাহলে এই ধরনের ক্রোমোফোর গুলোকে আমরা ডিপেন্ডেন্ট ক্রোমোফোর বলি, অর্থাৎ যাদের দুই বা ততোধিক ক্রোমোফোর একসাথে মিলে কালার শো করতে হয়। ওকে, সো হোয়াট ইজ এক্সোক্রোমো? তাহলে এক্সোক্রোমোটা কি? এক্সোক্রোমের ঘটনাটা হচ্ছে এরকম, মনে করো রায়ান বিয়েতে যাচ্ছে, তো রায়ান বর বিয়ে করবে, তো এখন তার সাথে তোমরা বন্ধু বান্ধব যাচ্ছ, তো ঘটনাটা কি যে তোমরা বন্ধু বান্ধব না গেলেও কিন্তু রায়ানের বিয়েটা হবে, কিন্তু তোমরা যদি না যাও তাহলে তার বিয়েটা মানে সে আত্মতৃপ্তি পাবে না বা জাঁকজমক ভাবে যেভাবে উৎফুল্ল ভাবে হওয়ার কথা সেটা হবে। তো এক্সোক্রোমোটাও ঠিক সেরকমই, ক্রোমোফোর ছাড়া অর্থাৎ রায়ান ছাড়া তো বরযাত্রী কোনো লাভ নাই, ঠিক সেইভাবে ক্রোমোফোর ছাড়া এক্সোক্রোমোর কোনো লাভ নেই। কি করে এক্সোক্রোমোটা? অর্থাৎ আমাদের যে ক্রোমোফোর রয়েছে সেটাকে অ্যাসিস্ট করে। বলা হচ্ছে দ্য নেম ইজ ডিরাইভড ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড এক্সাইন, মানে হচ্ছে টু ইনক্রিজ ক্রোমা, অর্থাৎ যে কালারটাকে বৃদ্ধি করে, ইন্টেন্সিফাই করে, আর উজ্জ্বল দেখায়। দ্য এক্সোক্রোমা ইজ আ ফাংশনাল গ্রুপ অর অ্যাটমস অর রেডিক্যালস। কি কি সেটা হতে পারে? ফাংশনাল গ্রুপ, অ্যাটমস অর রেডিক্যালস অ্যাটাচড টু দ্য ক্রোমোফোর, ক্রোমোফোরের সাথে যুক্ত থাকে, হুইচ মডিফাই দ্য এবিলিটি অফ দ্য ক্রোমোফোর টু অ্যাবজর্ব লাইট and intensify the selectively absorption and reflection। যেটা কি হচ্ছে ক্রোমোফোর গ্রুপের সাথে যুক্ত থাকছে, সেটা হতে পারে কোন অ্যাটম বা অর্গানিক রেডিকেল, যেটা কিনা ক্রোমোফোর গ্রুপের সাথে যুক্ত থাকছে, থেকে কি করছে অ্যাবজর্ব এবং রিফ্লেক্ট লাইটের ক্ষেত্রে ইন্টেন্সিটিটা বাড়াই দিচ্ছে। বলা হচ্ছে ক্রোমোফোর টু অ্যাবজর্ব লাইট এন্ড দ্য ইন্টেন্সিটি অফ দ্য সিলেক্টিভ অ্যাবজর্পশন এন্ড রিফ্লেকশন। The dye molecule without the exochromo would lack of intensity of color, and this because the incident light would not be absorbed and reflect selectively as occurred the presence of the exochromo। তাহলে এক্সোক্রোমো থাকলে আমাদের ক্রোমোফোরটা যে সিলেক্টিভ অ্যাবজর্পশন এবং রিফ্লেকশনটা ঘটাতে কিন্তু সাহায্য করছে। ওকে, এবং সেই সাথে সেটা ইন্টেন্সিফাই করছে কালারটা। সেই সমস্ত মলিকিউল গুলো কিরকম? যেমন অ্যামিনো গ্রুপ, হাইড্রোক্সাইল গ্রুপ, কার্বক্সাইল গ্রুপ, নাইট্রেট গ্রুপ ইত্যাদি, এরা ক্রোমোফোরের সাথে যুক্ত হয়, ক্রোমোফোরের কালার ইন্টেন্সিটি করার ক্ষমতা বৃদ্ধি করে দেয়। ওকে, তাহলে দুটো জিনিস আমরা জানলাম, একটা ডাইসের। ওকে, ক্রোমোফোরের অবজেক্টিভসটা কি? বলা হচ্ছে টু ইনক্রিজ দ্য কালার ইন্টেন্সিটি। কিভাবে কালার ইন্টেন্সিটি বাড়াবে? বলা হচ্ছে টু ইনক্রিজ দ্য ফাস্টনেস প্রপার্টিজ বিকজ দ্য পোলারিটি অফ দ্য এক্সোক্রোমা অ্যাপেবল টু ইনফরমেশন অফ। আচ্ছা, প্রথমে কালার ইন্টেন্সিটি নিয়ে কথা বলি। এখানে দুটো একটা চার্ট দেখতে পাচ্ছি, 700 থেকে 400 ন্যানোমিটারের বাথিক্রমিক শীট এবং হাইপোক্রমিক শীট আমরা দেখতে পাচ্ছি। দেখো, আমি তোমাদের একদিন ব্লুর কথা বলেছিলাম যে ওই কালারটা বাইরে থেকে নিয়ে এসে এর ভিতর দিয়ে পাস করে। দেখো, যখন কালারটা আমাদের এই 500 বা 400 থেকে হাইপোক্রমিক শিফট অর্থাৎ ব্লু রিজিয়ন থেকে এই দিক থেকে কালারটা পাস হবে, রিফ্লেক্ট হবে, তখন কিন্তু কালারটাকে ইন্টেন্সিফাই দেখাবে, অর্থাৎ আরো উজ্জ্বল দেখাবে, কালারটা ম্যাচিউর দেখাবে, সিলেক্টিভ অ্যাবজর্পশন রিফ্লেকশন হবে।
বাট যখন এই শিফট দিয়ে রিফ্লেকশন হবে ব্যতিক্রমিক শিফট দিয়ে তখন কিন্তু কালারটাকে সেভাবে দেখাবে না। সেজন্য সেটাকে আমরা এক্সোক্রোমা বলছি, যে এটা ইনক্রিজ দ্য কালার ইন্টেন্সিটি, তার টেন্ডেন্সি থাকবে কালার গুলো এর ভিতর দিয়ে রিফ্লেক্ট করা, বাইরে থেকে ধরে নিয়ে আসে। টু কালার ইনক্রিজ দ্য ইন্টেন্সিটি, টু ইনক্রিজ দ্য ফাস্টেস্ট প্রপার্টিস। ফাস্টনেস প্রপার্টিসটা কিরকম, যে ফাস্টনেস প্রপার্টিস বলতে আমরা কি বুঝি, যে যখন আমাদের কালারটা ফেব্রিক থেকে উঠে যাবে কিনা সেটা, বিকজ অফ দ্য polarity of the exochromo enable to information of between the diamolecule and fiber polymer। তো এই এক্সোক্রোমা গুলো থাকলে কি হচ্ছে, তারাও কিন্তু আমার ফাইবারের সাথে বন্ড তৈরি করছে। তাহলে বন্ডটা আমার আরো স্ট্রং হচ্ছে, যখন বন্ডটা আমার আরো স্ট্রং হচ্ছে তখন তো আর সেটার ফাস্টনেস প্রপার্টিস খারাপ হওয়ার প্রশ্নই উঠে না, কারণ সেটা আরো বেশি জব অ্যাট্রাক্ট করে আছে, তাহলে কম লুজ হবে, চলে যাবে। To increase the solubility, the because of the polarity, exochromo hands to sorry to make the polar the dye, এবং একই সাথে তারা ডাইটাকে কি করছে, পোলার করছে। ওকে, এটা হলো অবজেক্টিভস অফ দ্য ক্রোমোফোর। পোলার মানে কি, পোলার মানে কি ভিজে এরকম আকর্ষণ করবে, লাইক নেগেটিভ পজিটিভ। হোয়াট ইজ অ্যান অ্যান্টি এক্সোক্রোমো? মানুষ সবসময় ভালো থাকবে, খারাপ থাকবে না। আছে অ্যান্টি এক্সোক্রোমো আছে, যারা কিনা কালারটাকে ইন্টেন্সিফাই করার পরিবর্তে কালারটাকে ডিক্রিজ করে দেয়। ওই যে বললাম আমাদের যেটা ব্লু শিফট দিয়ে না হয়ে রেড শিফট দিয়ে যখন রিফ্লেক্ট করে তখন সেটাকে আমরা, তখন সে কালারটাকে কি করে কমিয়ে দেয়। যেমন ClCOH, সে দেখবে অ্যান্টি এক্সোক্রোমা বলছি, অর্থাৎ এক্সোক্রোমের যে কাজ সেটা যখন উল্টোটা হয় তখন সেটাকে আমরা অ্যান্টি এক্সোক্রোমা বলছি। ওকে ওকে, হোয়াট ইজ ক্রোমোজেন? নাও the structure which contain both chromophore and exochromo is called chromogen. This is the building body of a dye. যখন ক্রোমোফোর এবং এক্সোক্রোমো একই সাথে থাকছে তখন পুরো যে ঘটনাটা, সেই ঘটনাটাকে আমরা কিন্তু বলতেছি, কি বলতেছি, ক্রোমোজেন। টিকে থাকছে একই সাথে ক্রোমোফোর এবং এক্সোক্রোমো একই ডাইমলিকুলে থাকছে, তখন সেটাকে ক্রোমোজেন বলছি না। এখন প্রশ্ন হচ্ছে, অল ডাইস আর কালারেন্ট বাট নট অল কালারেন্টস আর ডাই। সকল ডাইসি কালারেন্ট বাট সকল কালারেন্টস আর ডাই নয়। সহজ করে বলে দেই, যারা কোনো বস্তুতে কালার শো করতে পারে তারা কালারেন্ট, আর যারা শুধুমাত্র টেক্সটাইল ফেব্রিকে কালার শো করতে পারে, অন্যগুলোতে পারে হয়তো টেক্সটাইলে পারে না, এরকম গুলো ডাই হবে না। তো যারা শুধুমাত্র টেক্সটাইল সাবস্টেন্সে কালার প্রদান করতে পারে তাদেরকে আমরা বলতেছি কালারেন্ট, এই ডাই। তাহলে পার্থক্যটা কি, যারা কালার শো করতে পারে সবাই কালারেন্ট, কিন্তু যারা টেক্সটাইল সাবস্টেন্সে কালার শো করতে পারে তাদেরকে ডাই বলা হয়। তাহলে ডাইও এক প্রকার কালারেন্ট, সেটাই বলা হচ্ছে অল ডাইস আর কালারেন্ট বাট নট অল কালারেন্টস আর ডাই। বলা হচ্ছে a colorant is a substance capable of imparting color to given substance. A dye is a substance capable of imparting color to the textile material. So it is also can impart color rather than textile material, but all color can't impart color on textile substance. যেমন azobenzene is not a dye, even though it is a red color and it cannot be attached with the substrate. However, congored is a dye. ওকে, দেখো এখানে দুটো উদাহরণ দেওয়া রয়েছে, যে এজোবেনজিন যেটা কিনা কালার শো করে, কালার দেখায়, কিন্তু সেটা কালার ইম্পার্ট করতে পারে না, তাহলে কিন্তু সেটা ডাই নয়। আবার কঙ্গোরেট যেটা কিন্তু কালার শো করতে পারে এবং ফেব্রিকে কালার শো করে, অ্যাটাচ হয়, তাহলে সেটা ডাই। তাহলে শর্ত হচ্ছে কালার সবাই শো করতে পারে, যারা টেক্সটাইল সাবস্টেন্সে কালার অ্যাটাচ করতে পারবে, শো করতে পারবে, তারাই শুধুমাত্র ডাই, আর বাকি সবাই কালারেন্ট। যারা কালার টেক্সটাইল সাবস্টেন্সে দিতে পারবে তারাও তো কালারেন্টস। ওকে, characteristics of a dye, কি কি characteristics রয়েছে, যে must be containing chromophore group, we know about it already, the chromophore groups are the different types such as azo, nitro, nitroso, we know, and must be soluble in application medium, usually water as a point of the during the coloration process, and maximum in case of our dye coloration we use water as the medium in the maximum cases. So must have the capability to the fix with the fiber, ফাইবারের সাথে যে ক্যাপাবিলিটি লেগে থাকা সম্ভব ইয়ে থাকতে হবে, and should be the fastness properties. কালার করার পর যদি উঠে চলে যায় তাহলে তার হলো না, এই ফাস্টনেস প্রপার্টিসটা থাকতে হবে যেন সে উঠে চলে না যায়, এই প্রপার্টিসটা থাকতে হবে।
এখন কিছু কথায় চলে আসবো আমরা। সাবস্টেন্টিভিটি, অ্যাফিনিটি। বলা হচ্ছে সাবস্টেন্টিভিটি কি, অ্যাফিনিটি কি? বলে যে টেন্ডেন্সি অফ এ ডাই টু মুভ ফ্রম এ সলিউশন আউট অফ দ্য ফাইবার ইন দ্য সলিউশন, ইট ইজ দ্য কোয়ালিটি। বোঝা যাচ্ছে না? আচ্ছা, ভালো করে বলছি। এখানে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে অ্যাফিনিটি, একটা হচ্ছে সাবস্টেন্টিভিটি। মনে করো এখানে দুটো ঘটনা। সেই ঘটনাটি হচ্ছে যে রায়ানের বিয়েতে আমরা আবার চলে যাই। মনে করো রায়ান একটা মেয়ের সাথে আগে থেকেই কথা পাকাপাকি করে রেখেছে, বা পূর্ব পরিচিত, যাকে তথাকথিত আমরা সো কল্ড বলে থাকি রিলেশনশিপ। ওকে, এখন আমরা যারা তার শুভাকাঙ্ক্ষী আছি, আমরা সবাই মিলে রায়ানের জন্য পাত্র পাত্রী দেখলাম। এখন দেখো দুটো ঘটনা। প্রথম ঘটনা হচ্ছে রায়ান যার সাথে রিলেশন রয়েছে, অর্থাৎ যাকে ভালোবাসে সে, তার সাথে যদি আমরা বিয়ে দিই, সেইখানে তার এবং তার ওয়াইফের যে বন্ডিংটা সেটা একরকম। আবার আমরা যদি কি করি যে একটা ভালো মেয়ে দেখে সবাই মিলে তারপর তার বিয়েটা ফিক্স করি, সেই ক্ষেত্রে সেটা আবার আরেক রকম। তো এই ক্ষেত্রে সাবস্টেন্টিভিটি এবং অ্যাফিনিটিটা হচ্ছে যে, অ্যাফিনিটিটা হচ্ছে নরমালি কোন একটা ফাইবার, কোন একটা ডাই নিজের প্রতি যে আকর্ষণ বোধ করে, অর্থাৎ কোন একটা ন্যাচারালি কোন একটা ফ্যাব্রিক, কোন একটা যে ডাইসের প্রতি ন্যাচারালি আকর্ষণ বোধ করে, তখন সেটাকে অ্যাফিনিটি বলা হচ্ছে। সাবস্টেন্টিভিটি যখন আমরা উপযুক্ত পরিবেশ তৈরি করে দিলাম, অর্থাৎ সল্ট, সোডা ইত্যাদি টেম্পারেচার সবকিছু সৃষ্টি করার পর তাদের ভিতরে যে অ্যাফিনিটির সৃষ্টি হয়, আকর্ষণের সৃষ্টি হয়, তখন সেটাকে আমরা বলতেছি সাবস্টেন্টিভিটি। তাহলে কি হলো? নরমালি যে আকর্ষণ, প্রথম যে রিলেশন, সেটা হচ্ছে অ্যাফিনিটি, নরমাল আকর্ষণ। দ্বিতীয়ত উপযুক্ত পরিবেশ, অর্থাৎ বিয়ে থা করার পর উপযুক্ত পরিবেশ সৃষ্টি করার পর যে রিলেশন, সেটাকে সাবস্টেন্টিভিটি বলছি। বলা হচ্ছে টেন্ডেন্সি অফ এ ডাই টু মুভ ফ্রম এ সলিউশন টু দ্য ফাইবার ইন দ্য ডাই সলিউশন। সাধারণত সলিউশনে ডাইগুলো থাকে, সেগুলো মুভ করে ফাইবারের ভিতরে যায়। ইট ইজ এ কোয়ালিটি অফ দ্য withstand substitutivity and most of the dye would simply remain solution in dispersion in the bath. So the substantivity dye depend on the molecular structure, size of molecular dye bath condition. This is most important is the dye bath condition, যে পিএইচ কত আছে, টেম্পারেচার কত আছে, এইগুলোর উপর বেস করেই কিন্তু তখন তার রিলেশনটা হবে। এটাকে আমরা বলতেছি সাবস্টেন্টিভিটি। তাহলে অ্যাফিনিটিটা কি? নরমাল যে আকর্ষণ বা attraction between two items. In dyeing affinity, interest means the preferential attraction of the dye for a fiber rather than a solution of the dye. So it is quantitative expression, substantivity. Technically affinity is expressed term of energy. তো আমরা সাবস্টেন্টিভিটি এটাকে বলতে পারি। তো টার্ম এনার্জির ক্ষেত্রে সাধারণত আমরা অ্যাফিনিটিটা বলি। তো সাবস্টেন্টিভিটি এবং অ্যাফিনিটির মধ্যে পার্থক্য বেশি নেই, কিন্তু এইটুকুই পার্থক্য রয়েছে যে ন্যাচারালি, নরমালি কোনো প্রকার কন্ডিশন ছাড়াই যে আকর্ষণ, সেটাকে আমরা অ্যাফিনিটি বলতে পারি। নাও দ্য ক্লাসিফিকেশন অফ ডাই। আমরা অনেক ফর্মে ডাই দেখে থাকি, তাই না? আমরা ন্যাচারাল দেখি, সেগুলোকে এক্সট্রাক্ট করে অনেকে ডাইং করে থাকি। তো রেডিমেড ডাই যেগুলো, ম্যানমেড ডাই, সেগুলোকে আমরা ফিজিক্যাল ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম এন্ড কেমিক্যাল ফর্ম, তিনটি ভাগে ভাগ করতে পারি। ফার্স্ট অফ অল the physical form. Physical form কি? পাউডার, লাম্প, সলিউশন, পেস্ট। যে কোনোটা হতে পারে, পাউডার হতে পারে, লাম্প হতে পারে, সলিউশন হতে পারে, পেস্ট হতে পারে। আবার সেগুলো পাউডার, আবার কিছু যেমন গ্রাম ফর্ম, গ্রেইন যেটা আরো ফাইন পাউডার, মাইক্রো, আলট্রা ফাইন পাউডার, অর্থাৎ পার্টিকেল সাইজ অনুসারে। অ্যাপ্লিকেশনের উপর বেস করে আমরা সাধারণত দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথম রেডিমেড ডাই, ইনগ্রেইন ডাই। রেডিমেড ডাই যেটাকে আগে থেকে তৈরি করা থাকে। ইনগ্রেইন ডাই সাধারণত উপাদানগুলি থাকে আগে থেকে তৈরি করা থাকে না, আমাদের যে ডাইং বাথ, সেই ডাইং বাথে তৈরি করে নিতে হয়। তো রেডিমেড ডাইকে আবার দুটি ভাগে ভাগ করি আমরা, ওয়াটার সলিউবল, ওয়াটার ইনসলিউবল। ওয়াটার সলিউবল ডাইগুলোকে কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন ডিরেক্ট, অ্যাসিড, বেসিক, রিঅ্যাক্টিভ। তোমরা দেখতে পাচ্ছ রেডিমেড ডাই, সেখান থেকে ওয়াটার সলিউবল, ইনসলিউবল। ওয়াটার সলিউবল গুলো কি কি? ডিরেক্ট, অ্যাসিড, বেসিক, রিঅ্যাক্টিভ, অর্থাৎ যারা কি করে? পানিতে দ্রবণীয়। ওয়াটার ইনসলিউবল ডাই কারা কারা? ফ্যাট সলিউবল করে নিতে হয়, সালফার, ডিসপার, মডার্ন। These dyes are water insoluble. ইনগ্রেইন ডাই, অর্থাৎ যেটা বাতে তৈরি করে নিতে হয়, যেমন এজোইক ডাই, অক্সিডেশন কালার, মিনারেল কালার। এজোইক কালার আমরা পড়বো,
এজুইক কালার দুটি বাতে করতে হয়, না সময় ম্যাজিক কালারও বলা হয়। তোমরা ওই যে জাদুঘররা একটা ম্যাজিক দেখায় তোমাদের মাঝে মধ্যে হাটে বাজারে, দেখো না একটা ওই যে কি পালকের দণ্ড বা পালকযুক্ত দণ্ড একটা কাগজের ভিতর দিয়ে টেনে পাস করতেছে, ওই পাশে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অন্য অন্য কালার হচ্ছে, তাই না? ম্যাজিকের মতো। তো এই যে গাইটা অনেকটা এরকম, প্রথম বাতে প্রথমে সলিউশনে চুবাতে হয়, পরের বাতে আরেকটা সলিউশনে চুবালে তার কালারটা চেঞ্জ হয়ে যায়। এই যে ম্যাজিক কলা, এর কাহিনীটাও ঠিক এরকমই। তাহলে আমরা ডাইসের ক্লাসিফিকেশন পড়তেছি। ওকে, পিগমেন্ট। দেখো দুটো শব্দ এখানে চলে এসেছে, ডাইস এন্ড পিগমেন্ট। তাহলে এতক্ষণ ধরে ডাইসের কথা পড়তেছিলাম, এবার একটু পিগমেন্টে চলে আসি। পিগমেন্ট কি বলা হচ্ছে? পিগমেন্ট is the substance that can absorb and reflect some lights to show color, but water insoluble substance. Normally it is used in for printing with presence of the binder. মনে করো এই যে পিগমেন্টটা, এটা মূলত কি বলবো, যে এটাও রিফ্লেকশন এবং অ্যাবজর্পশন ঘটাতে পারে, কিন্তু সেটা ওয়াটার সলিউবল নয়। মনে করো কিরকম ভাবে উদাহরণ দিব, তোমার ঘরের মেঝে, তোমার ঘরের মেঝেতে তুমি কি করছো, মার্বেল করবা। তো কিছু কালার্ড মার্বেল এনে যখন ঘরের মেঝেতে সিমেন্ট দিয়ে লাগিয়ে দিলে, তখন সেটা কিরকম হবে? তো পিগমেন্টটাও সেরকম, ঠিক কিছু কালার্ড পার্টিকেল মনে করো, সেগুলোকে যখন আমরা ফেব্রিকের উপরে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি, তখন সেটা বিভিন্ন প্রকার ডিজাইন তৈরি হচ্ছে। বিশেষ করে প্রিন্টিং এর ক্ষেত্রে আমরা করে থাকি পিগমেন্ট। তো পিগমেন্টের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা বিশেষ করে অনেক বেশি উজ্জ্বল হয়ে থাকে, ঠিক আছে? The appearance of the pigments intimately concerned to the color, source light. Pigments are water-wall insoluble, natural and synthetic products that impart color to the materials. কেটে যাবে, আবার একটু জয়েন করো। তাহলে কি হচ্ছে, তারাও স্পেসিফিক অ্যাবজর্পশন এবং রিফ্লেকশন ঘটাতে পারে। তাদের বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা ওয়াটার ইনসলিবল, ফাইবারের প্রতি তাদের কোনো আকর্ষণ বা বিকর্ষণ নেই, যার কারণে আমাদের বাইন্ডার ইউজ করে, এক প্রকার আঠা ইউজ করে তাদের ফেব্রিকের উপর বা ফাইবারের উপর বা গার্মেন্টস এর উপর বসাতে হয়। ওকে, নাও পিগমেন্টের ইতিহাস, যে ক্যারেক্টারিস্টিক্স যদি বলি, গুড কাভারিং পাওয়ার, ফিলিং মিক্সিং প্রপার্টিস, কেমিক্যালি ইনার্ট,